আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বনামধন্য পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ডক্টর ওয়াজেদ মিয়া সম্বন্ধে আলোচনার জন্য আজকে বাংলাদেশ টেলিভিশনের স্টুডিওতে উপস্থিত হয়েছেন তার ঘনিষ্ঠ সান্নিধ্য পেয়েছেন এমন দুজন বিশিষ্ট ব্যক্তি। প্রথমে পরিচয় করে দিচ্ছি ডক্টর মেজবাউদ্দিন আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, এবং তার পাশেই উপবিষ্ট আছেন বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর এম এ কাইয়ুম। আলোচনায় যাওয়ার আগে আমরা দেখে নেব ডক্টর ওয়াজেদ মিয়ার উপর নির্মিত একটি তথ্যচিত্র। জগতে এমন কিছু মানুষের জন্ম হয় যাদের প্রতিভার আলোক ছটায় উদ্ভাসিত হয় সমাজ। তেমনি একজন মানুষ ডক্টর এম এ ওয়াজেদ মিয়া। এদেশের পরমাণু বিজ্ঞানের চর্চা ও মানুষের কল্যাণে ও বিজ্ঞান ব্যবহার প্রয়াসে এ মানুষটির অসামান্য অবদান হয়ে থাকবে চিরস্মরণীয়। শিক্ষা জীবনে একজন অত্যন্ত মেধাবী ছাত্র, পরবর্তী ক্ষেত্রে খ্যাতিমান বিজ্ঞানী, নিবিষ্ট গবেষক ও বিজ্ঞান সংগঠক। অতিশয় সাদা মনের নিরহংকারী এই মানুষটি দেশের মানুষের অপার শ্রদ্ধার পাত্র। ডক্টর এম এ ওয়াজেদ মিয়া ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা আব্দুল কাদের মিয়া, মা ময়জুন্নেসা। ৪ ভাই ৩ বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। নিকটজনের কাছে আদরের ডাকনাম সুধা মিয়া। বাড়ির কাছেই বাজিতপুর স্কুলের শিশু সুধা মিয়ার শিক্ষা জীবন শুরু, তারপর পার্শ্ববর্তী চক করিম ফ্রি প্রাইমারি স্কুলে। এ সময়ে লেখাপড়ায় তার অসাধারণ মেধার পরিচয় মেলে। তখনকার প্রশান্তিময় পল্লীর স্নিগ্ধ প্রকৃতির মাঝে একজন সুধা মিয়া নিজ প্রতিভার পরিচয় হয়ে উঠলেন সুপরিচিত। ১৯৫০ সালে তিনি ৫ম শ্রেণীতে ভর্তি হন পীরগঞ্জ হাই স্কুলে। বার্ষিক পরীক্ষায় অসাধারণ ভালো ফল অর্জন করায় সকলের সুনজরে আসেন তিনি। ১৯৫০ সালের ৬ ফেব্রুয়ারি এই স্কুলে ৫ম শ্রেণীতে ভর্তি হন। আর তার পূর্ববর্তী বিদ্যালয় ছিল অত্র উপজেলার চক করিম প্রি প্রাইমারি স্কুল। তারপর ১৯৫২ সালের ৫ জানুয়ারি পর্যন্ত উনি এই স্কুলে লেখাপড়া করছেন, ৭ম শ্রেণীর ছাত্র, এবং ৫ জানুয়ারি ১৯৫২ উনি এখান থেকে ছাড়পত্র নিয়ে চলে যান। লেখাপড়ার মধ্যে ওনার সঙ্গে আমার যথেষ্ট বন্ধুত্ব ছিল এবং তার ব্যবহার অত্যন্ত ভদ্র ছিল। তখন থেকেই ছেলেবেলাদের সঙ্গে অন্য অন্য সহপাঠীদের সঙ্গে যা ব্যবহার করছেন সেটা অত্যন্ত ভদ্রতা ব্যবহার, শালীনতা ব্যবহার, কারো সঙ্গে ঝগড়া ফেতনা ফাসাদ এ সমস্ত কিছুই করেন নাই, এবং লেখাপড়াও খুব পাঞ্চুয়ালি ছিলেন। বেরেনি ছিলেন, সে প্রথম থেকেই বেরেনি। সুরিরজনের পরামর্শে তার পিতা অতঃপর তাকে ভর্তি করে দিলেন রংপুর জেলা স্কুলে। সেটা ১৯৫২ সাল। ৭ম শ্রেণী থেকে প্রতি বছর ভালো ফল করে তিনি ডিস্টিংশন সহ ম্যাট্রিকুলেশন পাশ করেন ১৯৫৬ সালে। তার ছাত্র জীবন থেকে গবেষণার দিকে তার চিন্তাধারা ছিল। পড়াশোনায় অত্যাধিক ভালো ছিল, রেজাল্ট খুব ভালো ছিল, এবং 56-এ ম্যাট্রিক্সে ফার্স্ট ডিভিশন পাশ করে। তখন জেলা স্কুল ছাড়া ফার্স্ট ডিভিশনে পাশ করা কোনো ছাত্র অন্যান্য স্কুল থেকে করতে পারেনি। সে যে একজন বৈজ্ঞানিক ছিল এটা ছাত্র জীবন থেকেই তার নমুনা পাওয়া গিয়েছিল। ১৯৫৭ সালে তিনি ভর্তি হলেন রাজশাহী সরকারি কলেজে। সেখান থেকে ১৯৫৮ সালে মেধা তালিকায় সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করে বিজ্ঞান বিভাগে ইন্টারমিডিয়েট পরীক্ষায় পাশ করেন। এরপর উচ্চশিক্ষা গ্রহণের পথে তার যাত্রা শুরু হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান শ্রেণীর ছাত্র হলেন। সে সময়ে ভালো ছাত্রদের অনেকেই এ বিভাগে পড়তে আগ্রহী ছিলেন। তিনি হলেন ফজলুল হক মুসলিম হলের আবাসিক ছাত্র। ছাত্রলীগের মনোনীত প্রার্থী হিসেবে ১৯৬১-৬২ শিক্ষা বৎসরে হল ছাত্র সংসদের সহসভাপতি নির্বাচিত হন। সেই সুবাদেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তার পরিচয় ঘটে। ভালো ছাত্র, স্বভাবে নম্র, অথচ দৃঢ়চেতা, আদর্শিক ও নিপুণ সাংগঠনিক দক্ষতার একজন তরুণ।
তিনি এই ছাত্র সংগঠনটি শক্তিশালী করে তোলেন এবং এজন্য বঙ্গবন্ধুর মতো নেতার কাছেও তিনি প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন। 1961 সালের স্নাতক সম্মান পরীক্ষায় তিনি প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করলেন এবং 1962 সালে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। 1963-64 সালে লন্ডনের ইম্পেরিয়াল কলেজে অ্যাটমিক এনার্জি বিষয়ে ডিপ্লোমা করেন এবং 1967 সালে এম.এ. ওয়াজেদ মিয়া যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে নিউক্লিয়ার অ্যান্ড পার্টিকেল ফিজিক্সে পিএইচডি ডিগ্রি লাভ করেন। 1969-70 সালে তিনি লন্ডন থেকে পোস্ট ডক্টরেট গবেষণা সম্পন্ন করেন। সত্যি বর্ণাঢ্য জীবনের অধিকারী ছিলেন এই অসামান্য পরমাণু বিজ্ঞানী। আমরা চলে আসবো ডক্টর মেজবাউদ্দিন আহমেদের কাছে। আপনি তার সাথে পরিচিত হয়েছিলেন কিভাবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের আমার বড় সিনিয়র ভাই হিসাবে আমি জানতাম। তিনি আমার চাইতে কয়েক বছরের সিনিয়র ছিলেন। তখন আমরা জানতাম তিনি ফজলুল হক হলের সহসভাপতি ছিলেন। ছাত্রলীগের পক্ষ থেকে মনোনয়ন পেয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন 61 সালে এবং তিনি একই সাথে অত্যন্ত মেধাবী এবং ভালো ছাত্র ছিলেন। পরীক্ষায় প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিলেন বিএসসি অনার্স পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিভাগে এবং পরবর্তীতে এমএসসিতেও সেই ওনার শিক্ষা জীবনের সবগুলো পর্বেই তো উনি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন। উনি অত্যন্ত মেধার স্বাক্ষর রেখেছেন এবং কৃতিত্বের সাথে সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পরবর্তীকালে তিনি আণবিক শক্তি কমিশনে চাকরিতে জয়েন করেন। সেখান থেকে উচ্চ শিক্ষার জন্য ইংল্যান্ডে যান, সেখানে পিএইচডি শেষ করে আবার তার কর্মস্থলে ফিরে আসেন লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে। ডারহাম প্রথমে তিনি ইম্পেরিয়াল কলেজে গিয়েছিলেন, লন্ডন ইম্পেরিয়াল কলেজে, সেখানে প্রফেসর আব্দুল সালামের সান্নিধ্যে আসেন। সেখানে ডিপ্লোমা করার পরে ডিআইসি ডিপ্লোমা ইন ইম্পেরিয়াল কলেজে করার পরে তারপরে তিনি ডারহাম বিশ্ববিদ্যালয়ে হাই এনার্জি ফিজিক্সের উপরে তিনি পিএইচডি করে দেশে ফিরে আসেন। আমার সাথে তার পরিচয় বিভিন্ন সূত্রে। পরমাণু শক্তি কমিশনে কাজ করতেন সে, তখন আমরা তার সাথে কাজ করেছি। ফিজিক্যাল সোসাইটির মাধ্যমে বিজ্ঞানীদের সংগঠন ছিল, বাস সংগঠন ছিল, সেখানে তিনি একবার দায়িত্বে ছিলেন, তখন তার সাথে কাজ করেছি। এরপরে আমরা ইটালিতেও তার সাথে দেখা হয়েছে। আমরা ডক্টর আব্দুল কাইয়ুমের কাছে চলে যাচ্ছি যে আপনার সাথে পরিচয়ের সূত্র আমাদের একটু জানাবেন। বিদেশ থেকে আসার পরে ওনার সঙ্গে আমার পরিচয়। উনি তখন ইংল্যান্ড থেকে আসার পরে, ইংল্যান্ড থেকে আসার পিএইচডি করে আসবার পরে উনি তখন পরিচালক প্রশিক্ষণ, এর পরবর্তীতে উনি পরিচালক অ্যাটমিক এনার্জি সেন্টার ঢাকা, এবং তার পরবর্তীতে উনি ফিজিক্যাল সায়েন্স মেম্বার, ফিজিক্যাল সায়েন্স। তখন আমি আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান, উনি মেম্বার ফিজিক্যাল সায়েন্স। সেই হিসাবে আমি তাকে অত্যন্ত ঘনিষ্ঠ সহচর হিসাবে পেয়েছি। সবসময় ওনার মেধা, শ্রম সব কিছু আণবিক শক্তি কমিশনের বিজ্ঞানী, প্রকৌশলী এবং অন্যান্য কার্যক্রমের দিকে তার চিন্তা সবসময় ছিল। এবং এর মাঝখানে উনি কয়েকটা বইও লিখেছেন, পাঠ্যপুস্তক। বিশেষ করে আমি যেটা আমাকে উনি দিয়েছিলেন পর্যালোচনা করার জন্য, ওটার নাম আমার মনে আছে, রিঅ্যাক্টর ফিজিক্স, যেটা আমার সাবজেক্ট, সেটা আমি পর্যালোচনা করেছিলাম। তো ওনার মেধা সার্বিকভাবে বিজ্ঞান এবং প্রযুক্তির দিকে ধাবিত ছিল। এবং আপনারা জানেন যে অ্যাটমিক এনার্জি রিসার্চ এস্টাবলিশমেন্ট সাভার, এটা হলো বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের সর্ববৃহৎ প্রতিষ্ঠান। এই সেন্টারটির কাজ কি, মানে উদ্দেশ্য কি ছিল, এটি কি ধরনের কাজ? উদ্দেশ্য গবেষণা। আপনারা জানেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন একটি মাল্টি ডিসিপ্লিনারি অর্গানাইজেশন, অর্থাৎ শুধু ফিজিসিস্ট বা শুধু কেমিস্ট বা শুধু ইঞ্জিনিয়ার তা নয়, এটা মিলিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, ফিজিসিস্ট সবাই মিলে এখানে কাজ করেন বিভিন্ন যার যার দিকে। সেই জন্য আণবিক প্রতিষ্ঠানটাও ওইভাবে গড়ে উঠেছিল 60টি প্রতিষ্ঠান ইনস্টিটিউটের সমন্বয়ে। তার মধ্যে একটা হলো রিসার্চ রিঅ্যাক্টর, যেটা এখনও চালু আছে এবং এই কোথায়? সাভারে। এবং সেটাতে আইসোটোপ প্রোডাকশন এবং ম্যান পাওয়ার ট্রেনিংয়ের জন্য। আইসোটোপ আমাদের কি কাজে লেগে থাকে? আইসোটোপ বিভিন্ন কাজে লাগে। তার মধ্যে আমরা যেটা অ্যাটমিক এনার্জি যেটা উদ্দেশ্য হলো
মেডিকেল সায়েন্সে যেমন medical science ব্যবহার কোন করা, ক্ষেত্রে? সায়েন্সের জন্য নিউক্লিয়ার মেডিসিন, নিউক্লিয়ার মেডিসিন সেন্টার। তো অন্যটা চিকিৎসার ব্যাপারে যেমন বিটা রে, আচ্ছা, গামা রে, এই সমস্ত রে দিয়ে চিকিৎসা করা হয়। এমন কিছু চিকিৎসা যেটা সাধারণ মেডিকেল সায়েন্সে ওটা চলে না, ওটা নিউক্লিয়ার মেডিসিন ছাড়া হয় না। সেগুলো আমাদের বাংলাদেশ হার্ট এনার্জি কমিশনের কয়েকটি প্রতিষ্ঠান এখন সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। ঢাকাতেই আপনার দুটো এরকম প্রতিষ্ঠান, একটা হলো আপনার BSMMU এর সাথে জড়িত, আর একটা হলো সলিমুল্লাহ মেডিকেল কলেজের সাথে। আর অন্যান্য বিভিন্ন ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চিটাগং, সিলেট সব জায়গায় একটা করে প্রতিষ্ঠান আছে। আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা ডক্টর মেজবাউদ্দিন আহমেদের কাছে আসছি। যে পদার্থবিজ্ঞান বিষয়ে তার আগ্রহটা কিভাবে তৈরি হয়েছিল? রংপুর স্কুলে যখন তিনি পড়তে আসেন, জেলা স্কুলে, তখন তার খুব একজন শিক্ষক আব্দুল লতিফ পাটোয়ারি তাকে খুব শ্রদ্ধা করতেন, এবং এই আব্দুল লতিফ পাটোয়ারি তাকে বিভিন্নভাবে বিজ্ঞান মনস্ক এবং বিজ্ঞান পড়ার ব্যাপারে উৎসাহিত করেছিলেন। আমি যতটুকু জেনেছি যে এই শিক্ষক তাকে অনুপ্রাণিত করেছেন যে তোমার মতন মেধাবী ছাত্র বিজ্ঞানের গবেষণা করবে। তিনি তখন থেকেই বিজ্ঞান পড়ার ব্যাপারে খুব আগ্রহী হয়েছিলেন। তারপরে রাজশাহী থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হন। সেখানে তিনি কৃতিত্বের স্বাক্ষর রাখেন। আমি এটুকু বলতে চাই যে তিনি তার ক্ষেত্রে যথেষ্ট কৃতিত্বের স্বাক্ষর রেখে তার কর্মজীবন শেষ করেছেন। যেমন আণবিক শক্তি কমিশনে যখন কাজ করেন, তিনি আণবিক শক্তি কমিশনের উন্নয়নের কাজ করেছেন, তিনি গবেষণা করেছেন, তিনি পদার্থবিজ্ঞানের উপরে বই লিখেছেন। এবং কয়েকটি বইয়ের নাম যেমন জেনে নিই, ফান্ডামেন্টালস অফ ইলেকট্রোম্যাগনেটিক্স, ফান্ডামেন্টালস অফ থার্মোডাইনামিক্স। এই বইগুলো কিন্তু খুব আমি বলবো মূল্যবান এই অর্থে যে এগুলো এখনো বিশ্বের অনেক জায়গায় টেক্সট বই হিসাবে পড়ানো হয়। ভারতেও পড়ানো হয়। ভারতে থাকা অবস্থায়, ভারতে তিনি জানেন ৭৫ সালের পরে নির্বাসিত জীবন, তখন এই বইগুলো তিনি কাজে হাত দিয়েছিলেন, এবং সেখান থেকে ওই ফান্ডামেন্টালস অফ ইলেকট্রোম্যাগনেটিক্স করেছিলেন। তার একটি লেখক সত্তা ছিল এই পদার্থবিজ্ঞান বিষয়ে বই ছাড়াও তিনি নানা বিষয়ে লেখালেখি করেছেন, পাঠক সমাদৃত হয়েছে তার বইগুলো। এই জিনিসটাই আমাদের খুব আকৃষ্ট করে যে তিনি একজন সমাজ সচেতন মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন, নির্লোভ সৎ মানুষ, যিনি সমাজের মানুষের ভালোর জন্য চিন্তা করতেন, এবং অ্যাট দ্য সেম টাইম তার নিজের কর্মক্ষেত্রে নিজের যোগ্যতার স্বাক্ষর রেখে তিনি কাজ করে গেছেন। তার সবচাইতে বড় গুণ হচ্ছে তিনি সবসময় চিন্তা করতেন, মানুষের জন্য চিন্তা করতেন এবং কর্মোদ্যোগ গ্রহণ করতেন, এবং তিনি এই জিনিসগুলো তার মাথার মধ্যে ছিল যে এইভাবে করতে হবে, ওভাবে করতে হবে। তার কয়েকটা বইয়ের নাম যদি আমরা দেখে নিই, বঙ্গবন্ধুকে যেমন দেখেছি, বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশের রাজনীতি ও সরকারের চালচিত্র, বাংলাদেশের সমস্যার সম্ভাব্য সমাধান। যে আসলে তিনি সমাজ নিয়ে ভাবতেন, সমাজের সমস্যাগুলোর সমাধানগুলো। আমি নিজে জানি তিনি মনে করতেন যে বাংলাদেশের মতন দেশে যেখানে সম্পদের অপ্রতুলতা রয়েছে, সেখানে বিজ্ঞান এবং প্রযুক্তিকে নির্ভর করে উন্নতি হতে হবে। এইটা কিন্তু তার মাথায় ছিল, এবং এটা তিনি সবসময় বলার চেষ্টা করেছেন। তিনি যে বইগুলো লিখেছেন, বইগুলো কিন্তু উৎসর্গ করেছেন বিভিন্ন জনের নামে। তার পিতার নামে আছে, তার সন্তানদের নামে উৎসর্গ করেছেন, তার শিক্ষকের নামেও আছে। এবং একটি বই আমি উদ্ধৃতি না দিয়ে পারছি না, আমার খুব লোভ হচ্ছে, আমি বলি, সেই উৎসর্গ করেছেন এভাবে: ধর্ম, বিশ্বাস, বর্ণ, জাত, গোত্র, শ্রেণী, পেশা, সম্প্রদায়, যুবক, বৃদ্ধ ও নারী পুরুষ নির্বিশেষে বাংলাদেশের যারা প্রকৃত নির্ভেজাল স্বচ্ছ গণতন্ত্র ও গণতান্ত্রিক শাসন, আইনের শাসন, আইন অনুবর্তিতা, ন্যায় বিচার, সৎ, স্বচ্ছ ও সুশীল রাজনীতি ও সৎ জীবনযাপনে বিশ্বাসী, আইন লঙ্ঘনীয় আচার আচরণ ও কর্মকাণ্ডের বিরোধী, তাদের উদ্দেশ্যে এই বইটি সশ্রদ্ধ চিত্রে উৎসর্গ করা হলো। এটি তার সমাজ সচেতনতা বা রাজনৈতিক সচেতনতা, যেটাই বলি না কেন, তার সুস্পষ্ট প্রতিফলন রয়েছে এখানে। এবং উনি পরবর্তী জীবনে রাজনীতিবিদ হিসেবে আবির্ভূত না হলেও তার ছাত্র জীবনে রাজনৈতিক চর্চা ছিল, এবং 1962 সালে তিনি শিক্ষা কমিশন বিরোধী আন্দোলনে গ্রেফতার বরণ করেছিলেন, এবং পরবর্তীতে তিনি বঙ্গবন্ধুর জামাতা হয়েছেন।
তিনি 62 সনে যে আন্দোলনের অংশগ্রহণ করেছিলেন এটা সমাজ সচেতনতার কারণে, রাজনীতির কারণে না। তিনি কিন্তু কর্মজীবনে রাজনীতিতে জড়াননি এবং কোনো সময়ই তার রাজনীতির যে একটি অবস্থান ছিল বা তার সাথে যে একটি বিশেষ রাজনৈতিক পরিবারের সম্পর্ক ছিল সেই সুযোগ তিনি কখনো নেওয়ার চেষ্টা করেননি। তিনি তার কর্মক্ষেত্রে তার কাজ নিয়ে থেকেছেন এবং মানুষের জন্য, সমাজের জন্য, তার প্রতিষ্ঠানের জন্য কাজ করে গেছেন। এটি একটি, আমি বলবো যে একটি অসাধারণ ব্যাপার। আমাদের দেশের এই প্রেক্ষাপটে তাকে মূল্যায়ন করা খুব কঠিন বলে মনে করি। ডক্টর আব্দুল কাইয়ুমের কাছে জানতে চাইবে যে রূপপুর পারমাণবিক কেন্দ্র এটি এখন বাস্তবায়নের পর্যায়ে আছে, তো এইটির সঙ্গে ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার কি সম্পৃক্ততা ছিল? ডক্টর ওয়াজেদ মিয়া এই অর্থায়নের দিকটা চেষ্টা করে গিয়েছেন এবং ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি ভিয়েনা তাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের লোকজনের মানে চালাতে হলে, রিঅ্যাক্টর চালাতে হলে প্রশিক্ষিত জনবল দরকার, সেটা প্রশিক্ষণের জন্য উনি সচেষ্ট ছিলেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান সরকারের রাসায়ন উদ্যোগে যেহেতু রাশা টাকা দিতে রাজি হয়েছেন, সেই জন্য এখন এটা বাস্তবায়নের পথে আছে। তার স্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বের মাধ্যমে এটি বাস্তবায়নের স্বপ্ন আমরা দেখতে পাচ্ছি। আমরা ডক্টর মেজবাউদ্দিন আহমেদের কাছে আবার আসব। ডক্টর ওয়াজেদ মিয়া একজন পরমাণু বিজ্ঞানী ছিলেন, বঙ্গবন্ধুর জামাতা ছিলেন, আবার প্রধানমন্ত্রীর স্বামী ছিলেন। তিনটি পরিচয় বিশেষভাবে উচ্চারিত হয়ে থাকে। ডক্টর আমাদের স্বনামধন্য লেখক আব্দুল গাফফার চৌধুরীও বলেছেন যে এটি কোন পরিচয় তার কাছে বড় ছিল। তিনি সবসময় নিজের কথাই বলতে পছন্দ করতেন যে তিনি বিজ্ঞানী হিসাবে পরিচিত হতেই বেশি পছন্দ করতেন। বঙ্গবন্ধু জামাতের সাথে গর্ববোধ করতেন তিনি, সেটি ঠিক আছে। এবং সেই সময়টার কথা বিবেচনা করুন, যেই সময়ে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তখন তিনি এটি খুব একটা জটিল সময় যখন নাকি বঙ্গবন্ধু আগরতলা মামলার অভিযুক্ত আসামি হিসাবে কারাবন্দী এবং সেই পরিবারের সাথে কোনো কেউ সম্পর্ক রাখছে না, সবাই রাজনৈতিক মানে সরকারের রোষের অনলে পড়ছে এরা। সেই সময় তিনি সাহসিকতার পরিচয় তিনি তখন দিয়েছিলেন। তার আরেকটা জিনিস আমি খুব ইয়ে করি, যখন নাকি 75 সালে তিনি কার্লসরুয়ে ছিলেন, তার সাথে শেখ হাসিনা তার স্ত্রী এবং পুত্র কন্যা ছিলেন, আর শেখ রেহানা ছিলেন। সেই সময় এই পৈশাচিক হত্যাকাণ্ড যখন বাংলার বুকে সংগঠিত হলো, তখন একটা ভীষণ দুঃসময়ে তিনি এই পরিবারটিকে বলা যায় যে অভিভাবকত্ব দিয়েছেন। 75-এর পর থেকে তিনি তাদের সব রকমের সাহায্য সহযোগিতা অনুপ্রেরণা জুগিয়ে তাদেরকে এই পর্যায়ে নিয়ে এসছেন। তো পরবর্তীতে যা হোক, তিনি একটি ঐতিহাসিক প্রয়োজনে শেখ হাসিনা রাজনীতিতে আসেন, কিন্তু তিনি তো গৃহবধূ ছিলেন তখন থেকে। কিন্তু তারপরে যখন রাজনীতিতে আসেন, রাজনীতির দলের নেতা হলেন, প্রধানমন্ত্রী হলেন, কিন্তু ডক্টর ওয়াজেদ মিয়া কিন্তু কখনো সেই সমস্ত সুযোগ সুবিধা কোনো রকমের তিনি নিয়েছেন বলে কেউ কিছু বলবে না। তার মৃত্যুর পরে দেখেছেন সাধারণ মানুষের ঢল নেমেছিল তার স্মৃতির প্রতি শ্রদ্ধা। এবং আপনি মৃত্যুর কথা বলে আমার একটা জিনিস মনে পড়ছে যে ডক্টর ওয়াজেদ মিয়া সম্বন্ধে আলোচনা তার মৃত্যুর আগে যতটা হয়েছে, তার মৃত্যুর পরে তার চেয়ে আরো বেশি হয়েছে এবং এটি চলমান রয়েছে, এটা এখনো চলমান রয়েছে। আমাদের মনে হয় তাকে আরো মূল্যায়ন করা প্রয়োজন। তার যে লেখা আছে এবং তার যে বইগুলো আছে, তার রাজনীতি, দর্শন এবং সমাজ সম্পর্কে লেখা এবং তার যে টেক্সট বই, সব কিছু মিলে তার জীবন ধারণের পদ্ধতি এবং তিনি যে কাজগুলো করেছিলেন এবং করতে চাচ্ছিলেন, এইগুলো নিয়ে আমাদের আরও ভাবনা চিন্তা করা উচিত এবং আমাদের আরও মূল্যায়ন করা উচিত এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে স্থায়ীভাবে কিছু করা দরকার। তার যে দৃঢ়চেতা মনোভাব, সেটা সম্বন্ধে যদি কিছু বলেন। যেমন আপনি কিছুটা আগে আলোকপাত করেছেন, সেই সময়ে সেই আইয়ুব বিরোধী আন্দোলনের সময়ে বঙ্গবন্ধু পরিবারের সাথে বৈবাহিক সূত্রে তিনি আবদ্ধ হলেন। এরপর 2007 সালে জননেত্রী শেখ হাসিনা যখন সাব জেলে অন্তরীণ হলেন, তখনও তিনি অসুস্থ, গুরুতর সেই অবস্থায় তিনি খুব আঘাত পেয়েছিলেন, কিন্তু তার মতো করে তিনি কিন্তু চেষ্টা করেছেন তার
ব্যাপারে তিনি বিভিন্ন জায়গায় গেছেন এবং তার নিজের বিয়ে অকুতোভয়। বার্ষিকীর দিন তিনি ফুলের তোড়া নিয়ে শেখ হাসিনার সাথে দেখা করেছিলেন করতে সেই গিয়েছিলেন, সাব জেলে। মানে তিনি একজন ব্যক্তি মানুষ হিসেবেও ব্যক্তি মানুষ কতটা হিসেবে। সাধারণ মানুষ ছিলেন সেটা বলা হয়ে থাকে। 3 সত্তা যেটা আমরা বলেছি যে পরমাণু বিজ্ঞানী, বঙ্গবন্ধুর জামাতা, মাননীয় প্রধানমন্ত্রীর স্বামী, স্বামী। সবকিছু মিলে একজন ব্যক্তি মানুষ ডক্টর এম এ ওয়াজেদ মিয়া, তাকে কিভাবে মূল্যায়ন করবেন? আমরা কিন্তু তার মৃত্যুর পরে কয়েকটি আলোচনা অনুষ্ঠানে গেছি, তারপরে তার উপরে স্মরণিকা প্রকাশ করেছি, একটি স্মারক গ্রন্থ, এটি আমি দেখাতে পারি, স্মারক গ্রন্থ আমরা প্রকাশ করেছি। এখানে আসাদুজ্জামান, তারপরে শফিক আহমেদ সিদ্দিকী, তারপরে প্রফেসর অজয় রায়, SCS করিম, আব্দুল গাফফার চৌধুরী, আফজাল হোসেন, তারপরে মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিত লিখেছেন, আব্দুল মান্নান যিনি বর্তমানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, অনেকে লিখেছেন। আমার মনে হয় বর্তমান সমাজে যে অবস্থাটা চলছে, এইখানে এই ধরনের একটা মানুষের খুব ভালো করে মূল্যায়ন হওয়া উচিত, তাকে তার যথেষ্ট তার প্রাপ্য সম্মান দেওয়া উচিত এবং তাকে বর্তমান শ্রদ্ধা করা মাননীয় উচিত। প্রধানমন্ত্রীও চেষ্টা করছেন ধর্মান্ধতার বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে, ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াবার জন্য। বিজ্ঞান মনস্ক মানুষ যদি তৈরি করা যায়, বিজ্ঞান মনস্ক একটি জাতি তৈরি যদি করা যায়, তাহলে সেই কাজটি অনেক সহজ হয়ে যায়। সে কাজেই সেই সূত্র ধরে ডক্টর আব্দুল কাইয়ুম, আপনি ডক্টর এম এ ওয়াজেদ মিয়াকে কিভাবে আমি মূল্যায়ন আমার করবেন? ব্যক্তিগত জীবন থেকে একটা উদাহরণ দিচ্ছি। আমি যখন চেয়ারম্যান হই, তাকে অনেকেই, আমি ব্যাকগ্রাউন্ড থেকে দেখেছি, তাকে ইনসাইট করার চেষ্টা করতো যে আপনি এত বড় পজিশনে থেকে আর একজন চেয়ারম্যান হলেন না, নো, উনি তো আমার সিনিয়র, উনি চেয়ারম্যান হয়েছে ঠিক আছে, আমি নর্মাল ওয়েতে আমি চেয়ারম্যান হব, কিন্তু এখন আণবিক শক্তি মানে আপনি তার আগেই পূর্ববর্তী চেয়ারম্যান ছিলেন, Right. সেই সূত্র ধরে এই সেই কথাটা সূত্র এসেছে। ধরে ওনাকে ইনসাইড করার জন্য চেষ্টা করেছে, তাকে উস্কানি যে দিয়েছিল কেউ উস্কানি কেউ। দিতে চেষ্টা করেছে, কিন্তু উনি সেই উস্কানিতে উনি কান দেননি। উনি উত্তর দিয়েছেন যে না, উনি সিনিয়র লোক, আসলেই উনি সিনিয়রদের প্রতি উনি অত্যন্ত শ্রদ্ধাবান। আপনারা আমাদের স্টুডিওতে উপস্থিত থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। ডক্টর এম এ ওয়াজেদ মিয়া একজন পরমাণু বিজ্ঞানী হিসেবে বাংলার মানুষের কাছে সমাদৃত, আন্তর্জাতিক ক্ষেত্রেও সমাদৃত। তার যে কীর্তি, তার যে ব্যক্তিত্ব, তার যে চরিত্র মাধুর্য, সেটি চিরজাগরুক থাকবে। তার বিজ্ঞান মনস্ক সমাজ গড়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে, এই প্রত্যাশায় শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।